একটা প্রশ্ন করি, আইসিডিএস পরীক্ষার জন্য তুমি কি শুধুই আইসিডিএসের প্রশ্নই পড়ছো? দেখো, পরীক্ষা যখন পিএসসি প্যাটার্নে তখন প্রশ্নের পরিধিটাও কিন্তু একটু বড় করে ভাবতে হবে। তাই আজকের এই ভিডিওতে যে 45টি কোশ্চিন রয়েছে, এই প্রত্যেকটি কোশ্চিন পরীক্ষায় জিজ্ঞেস করেছে। আমি তোমাদের আগে আইসিডিএসের বিগত বছরের যে প্রশ্ন হয় বা হয়েছে সেগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা সেগুলো পড়ার পাশাপাশি আজকের আমাদের 21 নম্বর ক্লাস। তো প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ? মনে রাখবে অপশনের অ্যাকর্ডিং এটির উত্তর করতে হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লিভার। 2 নম্বর কোশ্চিন, এলাহাবাদ শহরের নতুন নাম কি? এলাহাবাদ শহরের নতুন নাম অপশন এ প্রয়াগরাজ। 3 নম্বর কোশ্চিনটি দেখো, দ্য জঙ্গল বুক বইটি কে লিখেছেন? দ্য জঙ্গল বুক বইটি কে লিখেছেন? দেখো এখানে অপশনগুলো রয়েছে, সেই অপশনের অ্যাকর্ডিং তুমি উত্তর দাও। দ্য জঙ্গল বুক বইটি লিখেছেন অপশন ডি রুডইয়ার্ড কিপলিং। মনে রাখবে রুডইয়ার্ড কিপলিং দ্য জঙ্গল বুক বইটি লিখেছিলেন। তারপরে 4 নম্বর কোশ্চিনটি দেখো, জার্মানির পরাজয়ের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপে কত সালে শেষ হয়? এটির উত্তর মনে রাখবে সহজ ভাষায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়? এটির উত্তর হচ্ছে অপশন সি 1945 সালে শেষ হয়। 5 নম্বর কোশ্চিনটি দেখো, সোডিয়াম গ্লুটামেটকে সাধারণভাবে কি বলা হয়? সোডিয়াম গ্লুটামেটকে সাধারণভাবে বলা হয় অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আজিনোমোটা। এবং তোমরা উপরে দেখতে পাচ্ছ পরীক্ষায় আসা প্রশ্ন। 6 নম্বর কোশ্চিনটি, ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? ভারতের কোন শহরকে নীল শহর বা ব্লু সিটি বলা হয়? সেটা মনে রাখবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যোধপুর শহরকে নীল শহর বলা হয়। 7 নম্বর কোশ্চিনটা দেখো, সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কী নামে পরিচিত? এটির উত্তর করবে সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডা নামে পরিচিত। ঠিক আছে, বেকিং সোডা করবে এখানে। তারপরের কোশ্চিনটা দেখো, এই 8 নাম্বার কোশ্চিনটা তোমাদের হোমওয়ার্ক। অবশ্যই 8 নাম্বার দিয়ে এই কোশ্চিনটার উত্তর তুমি হোমওয়ার্কে লিখবে। মানবদেহের বৃহত্তম অস্থি কোনটি, অর্থাৎ মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? আশা করি 8 নাম্বার দিয়ে তুমি কমেন্ট করবে। 9 নাম্বার কোশ্চিনটা দেখো, ইটালীয় জ্যোতির্বিদ গ্যালিলিওর বিখ্যাত কেন? মানে সহজ ভাষায় গ্যালিলিও বিখ্যাত কেন? অপশনগুলো পড়ি। তিনি দূরবীন যন্ত্র তৈরি করেছিলেন, অবশ্যই তিনি তৈরি করেছিলেন। সেই সঙ্গেই তিনি বৃহস্পতির 4টি উপগ্রহ আবিষ্কারও করেছিলেন। সেই সঙ্গেই তিনি পেন্ডুলাম সময়ের সমপরিমিতি পর্যবেক্ষণও করেছিলেন। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওপরের সবকটির সঙ্গেই আমাদের বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও জড়িত রয়েছে। এই কোশ্চিনটা দেখো আবার রিপিট হয়েছে। যারা 20টা বা 21টা ভিডিও অলরেডি দেখে ফেলেছো তারা আশা করি বুঝতে পারছো যে এই কোশ্চিনটা আবার রিপিট হয়েছে, কারণ এই কোশ্চিনটা আবার জিজ্ঞেস করেছে। আমি রিপিট করিনি ইচ্ছা করে, বোর্ড রিপিট করেছে ইচ্ছা করে। ঠিক আছে, বিজ্ঞানের শাখা এন্টোমোলজির বিষয় কী? মনে রাখবে এই যে এন্টোমোলজি, এখানে কিন্তু কীট পতঙ্গ নিয়ে অধ্যয়ন করা হয়। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পোকামাকড়। বোঝা গেল, পোকামাকড়। তারপরে দেখো, প্রতি বছর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস কবে পালন করা হয়? এটির উত্তর করবে অপশন সি 8ই মে। অপশন সি 8ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়। তারপরের 12 নম্বর কোশ্চিনটা দেখো, ফাতিমা বিবি ছিলেন কে? ফাতিমা বিবি কে ছিলেন? তোমরা জানো যে ফাতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চিনটা দেখো, মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো। মস্তিষ্কের বৃহত্তম অংশ কি? এটির উত্তর করবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। অনেকেরই সেরিব্রাম এবং সেরিবেলাম নিয়ে একটা দ্বিধা থাকে বা একটা কনফিউশন থাকে যে কোনটা দেবে। দেখো সেরিবেলাম আসলে কিন্তু লঘু মস্তিষ্কের ইংরেজি নাম, আর অন্যদিকে সেরিব্রাম হচ্ছে গুরু মস্তিষ্কের ইংরেজি নাম। সেরিবেলামের তাহলে কাজ কি হচ্ছে? যেহেতু এটা লঘু মস্তিষ্কের ইংরেজি নাম, তাই তার কাজ হচ্ছে দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা, তাই না? আর সেরিবেলাম কি? গুরু মস্তিষ্ক।
তারপরে দেখো, তাহলে এটার উত্তর কি? বৃহত্তম অংশ কোনটি? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেনে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেটা তোমাদের করতে হবে না, সেই কারণেই সরাসরি 15 নম্বর কোশ্চেনটা দেখো। কাকে উড়ন্ত শিখ বলা হয়? কাকে উড়ন্ত শিখ বলা হয়? এটা মনে রাখবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিলখা সিং উড়ন্ত শিখ নামে পরিচিত। আর এখানে ছোট্ট একটা কথা বলি, তোমরা অবশ্যই সকলে একটু রেসপন্স করবে যে ক্লাসটা কেমন লাগছে, সেটা হয় লাইক, ডিসলাইক কিংবা কমেন্টের মাধ্যমে। এইটা অত্যন্ত জরুরি তোমাদের এই জিনিসটা করা। এতে নির্ভর করবে যে ক্লাসটা কোন দিকে যাবে। ঠিক আছে, তোমরা সকলে একটু রেসপন্স করবে, গুড ব্যাড যেটা লাগছে সেইটাই লিখবে। খারাপ লাগলে অবশ্যই বলে দেবে যে খারাপ হচ্ছে। দেখো, এই কোশ্চিনটা এর আগেও করিয়েছি, আবার করাচ্ছি, অর্থাৎ এই কোশ্চিনেও জিজ্ঞেস করেছে নিচের কোন বাদ্যযন্ত্রটি ওস্তাদ আমজাদ আলী খান বাজান? মনে রাখবে, ওস্তাদ আমজাদ আলী খান যে বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত সেটি হচ্ছে অপশন সি সরোদ। 17 নম্বর কোশ্চিনটা দেখো, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হয়? এই কোশ্চিনটা তোমাদের আইসিডিএসের বিগত বছরের কোশ্চিনেও এসেছে। লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হয়? এটা মনে রাখবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফ্লোরেন্স নাইটেঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত। এবারে 18 নম্বর কোশ্চিনটা দেখো তো কি উত্তর হচ্ছে। অবশ্যই দেখো, এটা তো কোনো লাইভ ক্লাস না, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে করে নিজেরা উত্তর দেবে, তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে। রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় অবস্থিত অপশন সি নিউ ইয়র্কে। রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় বা ইউনাইটেড নেশনস যে অর্গানাইজেশনটা রয়েছে তার হেডকোয়ার্টারটি অবস্থিত। এই কোশ্চেনটা আমরা আগেও করেছি। অগ্নিমন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? অগ্নিমন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? এবার আমি অপশনটা দেখাচ্ছি, হ্যাঁ, এবার তুমি অপশনটা দেখো। এই 4টা অপশনের মধ্যে অগ্নিমন্দির কাদের উপাসনা গৃহ বলো তো? যারা আগের ক্লাস দেখেছো আশা করি তারা খুব সহজে উত্তর দিতে পারছো। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ আগেও এই কোশ্চেনটা আমরা করেছি। এখন অনেকেই বলবে যে দাদা বা স্যার আগে যখন করেছি তাহলে এখন কেন দেওয়ার দরকার? আমি এই কারণেই দিই যেন তোমরা বুঝতে পারো যে বিভিন্ন কোশ্চেন বিভিন্ন এক্সামে আসতে পারে, সেটা কিভাবে ঘুরিয়ে ফিরে আসে সেটা দেখার জন্যই তোমাদেরকে দেওয়া। আর বারবার দিচ্ছি, এতে কি হচ্ছে, তোমাদের রিভিশনটাও হয়ে যাচ্ছে, তাই না? তারপরে দেখো 20 নম্বর কোশ্চিন দেখো, সাবমেরিনের নাবিকরা জলের ওপরে বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে? এখানে যেহেতু টাইপিং করতে হয়েছে সেখানে বানানে একটু গরমিল থাকতে পারে, আমি যেটা বলছি আমার মুখের কথাটাকে তোমরা লিখবে, হ্যাঁ। সাবমেরিনে নাবিকরা জলের ওপরে বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে? মনে রাখবে, এটির উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেরিস্কোপের সাহায্যে তারা দেখে। তোমরা জানোই যে সাবমেরিন জলের নিচে থাকে, তো এই জলের নিচে থাকা অবস্থায় পেরিস্কোপের সাহায্যে জলের ওপরের বস্তুকে মানে তারা আর কি দেখে। ঠিক আছে, তারপরে এই কোশ্চেনটা আমরা গত ভিডিওতেও করলাম, তাই না? যারা নিয়মিত ভিডিও দেখো তারা আশা করি রিলেট করতে পারছো আমার কথাটাকে। গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত অপশন বি অস্ট্রেলিয়াতে। 22 নম্বর কোশ্চেনটি দেখো, নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? পতঙ্গ অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডেঙ্গি মশার কামড়ে হয়ে থাকে, তাই না? এডিস মশা কামড়ালে এই রোগটি হয়। আর অন্যদিকে এই স্কারভি, নিউমোনিয়া, অ্যাজমা এগুলোর ভিন্ন কারণ রয়েছে, সেটা তোমরা আশা করি জানো। তারপরে দেখো, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? এটির উত্তর কি করবে? বুধ করবে? না, বুধ কিন্তু করবে না। বুধ সূর্যের সবচেয়ে কাছে থাকলেও বুধ কিন্তু সবচেয়ে উষ্ণতম গ্রহ নয়। উষ্ণতম গ্রহ হচ্ছে অপশন বি শুক্র। কেন শুক্র গ্রহ? কারণ এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, সেই কারণে এই গ্রহটা খুব গরম। সেই সঙ্গে মনে রাখবে, বুধ কিন্তু সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। অন্যদিকে মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। সেই সঙ্গে বৃহস্পতিকে কি বলা হয়? বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ এবং মঙ্গল ও বৃহস্পতির মাঝে কিন্তু অ্যাস্টেরয়েড বেল্টটি রয়েছে, সেটাকেও তোমরা মনে রাখবে। তারপরে 24 নম্বর কোশ্চেনটি দেখো, নিম্নলিখিত কোনটি বায়ু দূষণের অন্যতম প্রধান দূষক? এটা মনে রাখবে, প্রধান দূষক বলেছে, এটা প্রথমত
অপশন বি কার্বন মনোক্সাইডও হয় এবং অপশন সি সালফার ডাই অক্সাইডও হয়। এটা যেহেতু প্রধান বলেছে, তোমরা অপশন বি কার্বন মনোক্সাইড মনে রাখবে, সেই সঙ্গে কিন্তু তোমরা সালফার ডাই অক্সাইডকেও মনে রাখবে। ঠিক আছে, দুটোই মনে রাখবে, কিন্তু এই দুটো থাকলে তোমরা কার্বন মনোক্সাইডটা করতে পারো। তারপরের পরীক্ষায় আসা প্রশ্ন, সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে কারণ, আমরা বলি না যে সানলাইট খুব ভালো নেওয়া, সকালে বিকেলে সূর্যের আলো নিলে নাকি কী হয়, এটাই হচ্ছে অপশানে আছে। দেখো, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতিবেগুনি রশ্মি ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। বোঝা গেল? আলট্রাভায়োলেট যে রে, সেটা হচ্ছে আমাদের ত্বকে পড়ার ফলে ভিটামিন ডি তৈরি হয়। তারপরের 26 নম্বর কোশ্চেনটা দেখো, খুব ইজি তাই না? হ্যাঁ, এই ইজি কোশ্চিনও করে। আসল কথা, কোশ্চিনের সহজ কঠিন মিলিয়েই কোশ্চিন হয়। ঠিক আছে, তো 26 নম্বরে দেখো, ভারতের জাতীয় পাখি কোনটি? এই কোশ্চিনটা তোমাদের আইসিডিএস এক্সামেও এসেছিল। এটির উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ময়ূর। 27 নম্বর কোশ্চিন দেখো, বর্তমানে ভারতে কয়টি রাজ্য রয়েছে? তোমরা মনে রাখবে, বর্তমানে ভারতবর্ষে 28টি রাজ্য রয়েছে। সেই সঙ্গে মনে রাখবে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। 28টি রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে অ্যাট প্রেজেন্ট। তারপরে 28 নম্বর কোশ্চিন দেখো, কোন গ্যাস অর্থাৎ ড্যাশ গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয়? এটা মনে রাখবে, আগুন নেভাতে ব্যবহৃত হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কার্বন ডাই অক্সাইড গ্যাস। তারপরে 29 নম্বর কোশ্চিনটা দেখো, কোন রাসায়নিক উপাদানকে এইচ দ্বারা চিহ্নিত করা হয়? অর্থাৎ এটাকে তার রাসায়নিক সংকেত বলা হয় এইচ। এটা মনে রাখবে, এইচ বলা হয় কাকে? অপশন ডি, পারদের সংকেত হচ্ছে এইচ। এই কোশ্চিনটা তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্টে জানিও। আর তুমি যদি জানো অবশ্যই কমেন্ট করবে যে এক সহস্রাব্দে কত বছর থাকে। অবশ্যই এইটা চেষ্টা করো কমেন্ট করার। আর যদি না জানা থাকে গুগল করেও কমেন্ট করতে পারো, কিংবা তুমি জাস্ট কমেন্টটা চেক করতে পারো এসে। কেউ কমেন্ট করলে তুমি বুঝে যেতে পারবে সঠিক উত্তরটা, এবং আমি আমার পরের ভিডিওতে এর সঠিক উত্তরটা বলে দেব। 31 নম্বর কোশ্চেনটি দেখো, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? মনে রাখবে, বিশ্বের দীর্ঘতম নদী অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নীল নদ। তারপরের 32 নম্বর কোশ্চেনটি দেখো, জাপানের রাজধানী হলো কোনটি? মনে রাখবে, জাপানের রাজধানী অপশন ডি, টোকিও। এটা তোমাদের যে জেনারেল নলেজ টপিকটা রয়েছে সেইখান থেকে কোশ্চেনটা আসতে পারে। তারপরে 33 নম্বর কোশ্চেনটি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মনে রাখবে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অপশন সি, পণ্ডিত জওহরলাল নেহেরু। সেই সঙ্গেই ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এটাকেও মনে রাখবে। খুবই বিখ্যাত একটি উপন্যাস, সেটি হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসের লেখককে, ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসের লেখক মনে রাখবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লিও টলস্টয়। তোমার কোনো কোশ্চেন নিয়ে যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি কিছু বুঝতে না পারো তাও কমেন্ট করবে, আমি সেখানে বোঝানোর চেষ্টা করব। 35 নম্বর কোশ্চেনটি দেখো, বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? বিশ্বের বৃহত্তম হ্রদ, এটির উত্তর করবে অপশন বি, কাস্পিয়ান সাগর। প্রশ্নটা কি সহজ তাই না? হ্যাঁ, সত্যি সহজ। বিশ্বের সর্বোচ্চ পর্বত কোনটি? বিশ্বের সর্বোচ্চ পর্বত, এটির উত্তর হচ্ছে অপশন এ, এভারেস্ট। 37 নম্বর কোশ্চেনটি দেখো, পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা রয়েছে? পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা মনে রাখবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 23টি জেলা আজকের ডেট পর্যন্ত। 38 নম্বর কোশ্চেনটি দেখো, নিম্নলিখিত কোনটি প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল চিহ্নিত করে? এই দুটোর মধ্যেই তোমরা উত্তরটা করো। হ্যাঁ, জাস্ট জানার জন্যই আমি আর বাদবাকি অপশানগুলো দেখাচ্ছি না। মনে রাখবে, প্রথম বিশ্বযুদ্ধের যে সময়কাল সেটা 1914 থেকে 1918 পর্যন্ত হয়েছিল। মনে রাখবে, 1914 থেকে 1918। এর আগে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখলাম, এখন আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখলাম। 39 নম্বর কোশ্চেন, এবং আমরা প্রায় কিন্তু
আজকের ভিডিওর একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন? এই ধরনের কোশ্চিন তোমাদের আইসিডিএসির বিগত বছরের কোশ্চেনেও এসেছে। এটির উত্তর কি? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই সম্মানটি পেয়েছিলেন। তারপরের কোশ্চিনটি দেখো, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এর আগে আমরা যেই প্রশ্নটা দেখলাম শুরুর দিকেই, সেইখানে কিন্তু লিভার অপশন ছিল, অর্থাৎ যকৃৎ অপশন ছিল, ত্বক ছিল না। এইখানে দেখো ত্বক রয়েছে কিন্তু যকৃৎটা নেই। ঠিক আছে, তো পরীক্ষায় তোমাদের একটাই দেবে কিন্তু অপশানে। এটির উত্তর হচ্ছে অপশন ডি, ত্বক। আর যদি দুটোই দিয়ে দেয় তাহলে অবশ্যই সেখানে উল্লেখ থাকবে অভ্যন্তরীণ বা ভেতরের সবচেয়ে বড় গ্রন্থি, এরকম কিছু একটা হিন্টস তোমাদের দিয়েই দেবে। হ্যাঁ, দুইটা দিয়ে তোমাদের বিভ্রান্তি সৃষ্টি করবে না বোর্ড কখনোই। 42 নম্বর কোশ্চিনটাকেও মনে রেখো, কারণ এটা পরীক্ষায় জিজ্ঞেস করেছে। নিম্নলিখিত কোন শহরটি দুটি মহাদেশেই অবস্থিত? দুটি মহাদেশ বলতে এখানে ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশকে বোঝাচ্ছে। মনে রাখবে ইস্তানবুল, অর্থাৎ অপশন এতে দেখো ইস্তানবুল এবং তুরস্ক, এর একাংশ ইউরোপে রয়েছে এবং একাংশ এশিয়াতে রয়েছে। মনে রাখবে এরকম দেশের সংখ্যা খুবই কম, তার মধ্যে এই দুটো হচ্ছে, মনে রাখবে। দেখো আমি বলেছিলাম না এই কোশ্চেনটা আবার ঘুরিয়ে জিজ্ঞেস করেছে। দেখো, ফ্লোরেন্স নাইটেঙ্গেল ড্যাশ নামে পরিচিত। এখানে ড্যাশটা বানানে হয়ে গেছে, তোমরা এটা বুঝে নাও। ফ্লোরেন্স নাইটেঙ্গেল ড্যাশ নামে পরিচিত। ফ্লোরেন্স নাইটেঙ্গেল কী নামে পরিচিত? লেডি উইথ দ্য ল্যাম্প, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেডি উইথ দ্য ল্যাম্প নামে ফ্লোরেন্স নাইটেঙ্গেল পরিচিত। তারপরে 44 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে ভাষার সংখ্যা কয়টি? মনে রাখবে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? অপশন এ 22টি। মনে রাখবে তার মধ্যে কিন্তু আমাদের বাংলা ভাষাও রয়েছে। তারপরে দেখো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কত? এটার উত্তর তোমরা কমেন্ট করবে। যারা নিয়মিত ভিডিও দেখো তারা আশা করি এই প্রশ্নটা অবশ্যই কমেন্ট করতে পারবে। তো আমি যে কয়টা কোশ্চিন তোমাদের দিলাম, খুব সম্ভবত দুটো কোশ্চিন, এর আগে একটা দিয়েছি এবং এখন একটা, তো তোমরা 45 নাম্বার দিয়ে এই কোশ্চিনটা কমেন্ট করবে। আমি পরের ভিডিওতে যে এই দুটো কোশ্চিন তোমাদের হোমওয়ার্ক দিলাম সেই দুটো কোশ্চিন আমি শুরুতেই করিয়ে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমাদের যে ইম্পর্টেন্ট যে কোশ্চিনগুলো হয়, বোর্ড যে জিজ্ঞেস করেছে সেই কোশ্চিনগুলোই আমি একে একে আনছি, এবং এতে করে তোমাদের আশা করি প্রিপারেশনটাও অনেকটা এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ।